আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪। আরও জানিয়ে দিব, থেমে গেছে শান্তি আলোচনা, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা। এরপর জানিয়ে দেওয়া হবে ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি, পেট্রোর জাগুয়ারকে জাগিয়ে তুলবেন না। সর্বশেষ জানিয়ে দিব, ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ কোর্দোফান প্রদেশে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফের হামলায় অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ জনই শিশু। এতে আহত হয়েছেন আরও ৩৮ জন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে সাউথ কোর্ডোফান রাজ্যের কালোগিতে। কালোগির নির্বাহী পরিচালক অন্তত ৭১ জন নিহত হওয়ার খবর জানান। এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকদের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। দক্ষিণ কোর্দোফান রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারীও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, আরএসএফের ড্রোন থেকে মোট ৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। রাজ্য সরকার এই ঘটনাকে আরএসএফ সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ দ্বারা সংঘটিত একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে। প্রথম দিকে রাজ্য সরকার জানায়, হামলায় ৬ শিশু এবং একজন শিক্ষকসহ মোট ৮ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে পৌঁছায়। দক্ষিণ কোর্দোফান রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, আরএসএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের মিত্রদের এই অমানবিক অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এক বিবৃতিতে হামলাটিকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেছে সংস্থাটি। ইউনিসেফ জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ১০-এরও বেশি শিশু রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইতোমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০,০০০ মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,২০,০০,০০০ মানুষ। কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা ৩ দিনব্যাপী শান্তি আলোচনা। এদিকে আলোচনার শেষ দিন শনিবার ৬ ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার। ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটস্কফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে। তবে দুপক্ষেই একটি বিষয়ে একমত, সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে। আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয়, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া। এই হামলায় রাশিয়া ছুড়েছে ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে। হামলায় মোট ২৯টি এলাকায় আঘাত হানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো। তিনি জানান, এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। হামলায় জাপোরভিজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়্যাক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া ৬টি রিয়্যাক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা 585টি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স এবং সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়। কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লজিস্টিক হাব হিসাবে পরিচিত পোক্রোভাস্কের 505 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছেন। ট্রাম্পের সামরিক হামলার হুমকির জবাবে পেত্রো বলেছেন, জাগুয়ারকে জাগিয়ে তুলবেন না, যা কলম্বিয়ার শক্তি ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন আংশিকভাবে উত্তেজনার মধ্যে প্রবেশ করেছে, যা ল্যাটিন আমেরিকায় শান্তি ও স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই ঘটনাটি গত মঙ্গলবার 2 ডিসেম্বর ট্রাম্প তার মন্ত্রিসভায় বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। ট্রাম্প সতর্ক করে বলেন, যে কোনো দেশ যা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অবৈধভাবে কোকিন উৎপাদন করছে তা সামরিক হামলার লক্ষ্য হতে পারে। বিশেষ করে কলম্বিয়ার মতো দেশের প্রতি তিনি সরাসরি হুমকি দেন। পেত্রো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন হুমকি মানে যুদ্ধ ঘোষণা করা। পেত্রো ট্রাম্পকে আমন্ত্রণ জানান কলম্বিয়ায় আসার জন্য, যেখানে তিনি দেখাতে চান কিভাবে দেশটি প্রতি 40 মিনিটে একটি সহ মাদক ল্যাব ধ্বংস করছে। তিনি বলেন, 2 শতাব্দীর কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবেন না। পেত্রোর এই জবাব ট্রাম্পের হুমকিকে কঠোরভাবে প্রতিহত করেছে। তিনি আরও জানান, কলম্বিয়া সরকার ইতিমধ্যেই 18,000-এরও বেশি মাদক উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে এবং হাজার হাজার টন কোকেন মার্কিন বাজারে পৌঁছানো থেকে আটকিয়েছে। দীর্ঘদিন ধরে মাদকবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া ঘনিষ্ঠ হলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, যা 1989 সালের পানামা আক্রমণের পর দেখা যায়নি। চলতি বছর জানুয়ারিতে পেত্রো আমেরিকান বিমানকে প্রত্যাখ্যান করেছিলেন, যা পরে তিনি পরিবর্তন করেন। সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পর পেত্রো নিউ ইয়র্কে একটি প্রো প্যালেস্টাইন প্রতিবাদে যোগ দেন এবং ট্রাম্পের নির্দেশকে মানবতার বিরুদ্ধে আক্রমণ হিসাবে বর্ণনা করেন। এদিকে পেন্টাগন ক্যারিবিয়ান সীমান্তে প্রায় 15,000 সৈন্য মোতায়েন করেছে। ছোট নৌকায় মাদক বহনের অভিযোগে 80 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ট্রাম্প সভায় বলেন, আমরা স্থলভাগেও হামলা শুরু করব। আমরা তাদের পথ, বাসস্থান, ভালো লোকের অবস্থানও জানি। ট্রাম্প আরও বলেন, এই অভিযান শুধু ভেনেজুয়েলায় সীমাবদ্ধ নয়, কলম্বিয়ার কোকেন উৎপাদনকারী ল্যাবগুলো আক্রমণের লক্ষ্য। তিনি কলম্বিয়ার সরকারকে মাদক উৎপাদনকে দেশের প্রধান ব্যবসা বানানোর অভিযোগও করেন। এই ধরনের হুমকি আসার কিছুক্ষণ আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান ওরল্যান্ডো হার্নান্দেস যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পান। যিনি মাদক পাচার ও দুর্নীতির জন্য 45 বছরের কারাদণ্ড পেয়েছিলেন, ট্রাম্প তাকে ক্ষমা দেন। উভয় দেশের মধ্যে সম্পর্কের এই জটিল পরিস্থিতি ল্যাটিন আমেরিকায় শান্তি ও সহযোগিতার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান না হলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সতর্ক বার্তা স্পষ্টভাবে জানিয়েছে, সার্বভৌমত্বের উপর হুমকি সহ্য করা হবে না এবং মাদকের অজুহাতে বিদেশি সামরিক হস্তক্ষেপে কলম্বিয়া কখনো প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী একটি পাহাড়ি, বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.0। তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার বেলা 11:41 ও কানাডার দুপুর 1:41 অনুভূত এই ভূমিকম্পের পর পরবর্তী 3 ঘণ্টায় 3.3 থেকে 5.1 মাত্রার 30টিরও বেশি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় 155 মাইল বা 248 কিলোমিটার পশ্চিমে এবং আলাস্কার রাজধানী জুনো থেকে 230 মাইল উত্তর পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আলাস্কার ইয়াকুতাতে পুলিশ প্রধান থিও কেপস এএফপিকে জানিয়েছেন, 15 থেকে 20 সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।